11তম বিবাহবার্ষিকীর রাতে স্ত্রী যখন ক্যান্ডেল লাইট ডিনারের অপেক্ষায়, ঠিক তখনই কুহেলি থানার ভেতরে ঝুলছিল এসপি স্বামীর নিথর মরদেহ। পাশে পড়ে থাকা চিরকুটে লেখা স্রেফ একটা শব্দ, টাটা। বাইরে থেকে একে আত্মহত্যা মনে হলেও তদন্তে নামতেই ডিএসপি অগ্নি বসুর সামনে বেরিয়ে এলো এক হাড় হিম করা সত্য। মৃত এসপি রানা সিংহ ছিলেন তার নিজের পরিবারের 3 বোনের কাছে এক সাক্ষাৎ জম। আর আশ্চর্যের বিষয়, এই 3 বোনের প্রত্যেকেই কোনো না কোনো সময় তাকে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু কাহিনীর আসল টুইস্ট লুকিয়ে আছে একদম শেষে, যখন জানা যায় খোদ তদন্তকারী অফিসারের নিজের হাত হয়তো রাঙানো রয়েছে এসপির রক্তে। কেন নিজের পরিবারেই তাকে পশুর মতো ঘৃণা করত? আর শেষ পর্যন্ত এই খুনের আসল মাস্টারমাইন্ড কে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুহেলি থানার এসপি রানা সিংহের স্ত্রী রাধিকা সিংহ তাদের পুরো বাড়িটি সুন্দর করে সাজিয়েছে। দারুণ একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে সে, কারণ আজ ওদের 11তম বিবাহবার্ষিকী। অন্যদিকে গভীর রাতে কুহেলি থানার নাইট ডিউটিতে ছিল কনস্টেবল হরিণ হাতি। সে বাইরের চারদিকটা ভালো করে দেখে এসে থানার ভেতরে স্যারের ঘরে আলো জ্বলতে দেখল। হরিণ ভেতরে গিয়ে বলল, স্যার, আপনি কি এখনো বাড়ি যাননি? কোনো উত্তর না পেয়ে সে এসপি রানা সিংহের কেবিনে ঢুকল। ভেতরে যা দেখল তাতে ওর সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেখল এসপি রানা সিংহ গলায় দড়ি দিয়ে ঝুলছেন। প্রথমটায় আতঙ্কে হরিণের মুখ থেকে কোনো আওয়াজই বেরোল না। সে লক্ষ্য করল নিচের মেঝেতে বইপত্র সব ছড়ানো ছিটানো রয়েছে, আর সেখানে একটা হলুদ রঙের চিরকুটে লেখা আছে, টাটা। পরদিন সকালেই থানায় নতুন ডিএসপি হিসেবে জয়েন করে অগ্নি বসু। ততক্ষণে থানার বাইরে উৎসুক মানুষের ভিড় জমে গেছে। সবাই ভীষণ আশ্চর্য যে রানার মতো একজন মানুষকে কে মারতে পারে। ও তো ছিল চোর, ডাকাত আর স্মাগলারদের সাক্ষাৎ ত্রাস। কত বড় বড় স্মাগলার গ্যাংকে সে একাই ধরেছে। যাই হোক, শোকাচ্ছন্ন অবস্থায় থানার ভেতরে বসে আছে রানার স্ত্রী রাধিকা এবং তার 2 বোন, বড় দিদি দেবিকা এবং ছোট বোন ইশিকা। ডিএসপি অগ্নিবসু তদন্তের স্বার্থে ওদের সাথে কথা বলার জন্য আলাদা একটা ঘরে ডেকে নিল, কারণ সম্পূর্ণ থানাটাই এখন সিল করা হয়েছে এবং ফরেনসিক টিম এসেছে এভিডেন্স বা প্রমাণ কালেক্ট করতে। অগ্নিবসু প্রথমেই রানার স্ত্রী রাধিকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল। এই কঠিন পরিস্থিতিতে বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করে সে প্রশ্ন করল, রানাকে একটু কম কথা বলতেন? উনি তো আপনার থেকে বয়সে অনেকটাই বড়। আপনাদের কি লাভ ম্যারেজ ছিল? রাধিকা বলল, কম কথা তো বলতো না, আসলে আমি আমার বাবার খুব আদরের ছিলাম। আমি ভাবতাম আমার বাবার সব গুণ যেন আমার স্বামীর মধ্যে থাকে, তাই রানাকে বিয়ে করেছিলাম। ও প্রথমে তেমনই ছিল, প্রোটেক্টিভ, কেয়ারিং আর বিশ্বস্ত। অগ্নিবসু আবার প্রশ্ন করল, উনি কি কোনো কারণে ডিপ্রেসড ছিলেন? আপনাদের 11 বছরের বিবাহিত জীবন কেমন কাটছিল? অগ্নিবসুর প্রশ্নে রাধিকার মনে পড়ে গেল সেদিনের সেই ভয়াবহ ঘটনাটা। ওরা সবাই মিলে পিকনিকে গিয়েছিল, রানা, রাধিকা, তার 2 বোন এবং রানার খুব কাছের বন্ধু স্টেশন মাস্টার সিকান্দার। রাধিকা স্বভাবগতভাবেই খুবই ভীতু প্রকৃতির মহিলা, সম্পূর্ণ নিরামিষাশী এবং কেউ জোরে কথা বললেও ভয় পেয়ে যায়। অথচ সেই রাধিকাকেই রানা একটা পাখি শিকার করে এনে নিজের হাতে কাটতে বাধ্য করেছিল। রাধিকা আজ পর্যন্ত রানার মুখের উপর একটা কথাও বলতে পারেনি। সব সময় তার ভয়ে জড়সড় হয়ে থাকত। মরা পাখিটা দেখে রাধিকা ভীষণ ভয় পেয়ে গেলেও রানার চাপে সে ওটা কাটতে বাধ্য হয়। তখন রাধিকার বোনেরা প্রতিবাদ করে বলেছিল, রানাদা, তুমি কেন ওর উপর এভাবে টর্চার করছো? কিন্তু রানা কারো কথাই শোনেনি। আসলে রানা চেয়েছিল এই 3 বোন যেন সবসময় তাকে জমের মতো ভয় পেয়ে চলে। তবে এই নির্মম সত্যটি লুকিয়ে গিয়ে রাধিকা অগ্নিবসুকে বলল, শুধু সম্পর্ক তো নয়, আমার পুরো জীবনটাই ছিল রানাকে ঘিরে। অগ্নিবসু আবার জিজ্ঞেস করল, এসপি রানাকে কি কেউ মারতে চেয়েছিল? রাধিকার আবার মনে পড়ে গেল পুরনো কথা। আসলে ও নিজেই তো রানাকে কতবার মারতে চেয়েছে। রানার অত্যাচার যখন আর সহ্য করতে পারত না, তখন বালিশ হাতে নিয়ে কতবার সে ঘুমন্ত রানার মুখের উপর চেপে ধরে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে থেকেছে। কিন্তু ভীতু রাধিকা শেষ পর্যন্ত তা কখনোই করে উঠতে পারেনি। এই অতীত আড়াল করে সে অগ্নিবসুকে বলল, কই, কেউ তো ওকে মারতে চায়নি। এবার ছোট বোন ইশিকাকে ডেকে ডিএসপি অগ্নিবসু জিজ্ঞেস করল, এসপি রানা কি খুব কম কথা বলতেন? ইশিকা বলল, হ্যাঁ। অগ্নিবসু বলল, উনি কি কোনো কারণে ডিপ্রেস ছিলেন? জামাইবাবু হিসেবে উনি কেমন ছিলেন? ইশিকার মনে পড়ে গেল অন্য একটি দিনের কথা। সেদিন রানা ইশিকার ক্যাফেতে এসেছিল। ইশিকার হাজব্যান্ড প্রবীর হুইল চেয়ারে বসা ছিল।
প্রবীর একসময় খুব বড় ফুটবলার ছিল, কিন্তু কোনো এক দুর্ঘটনার কারণে তার পা দুটো কেটে বাদ দিতে হয়, যে কারণটা পরে জানা যাবে। রানা প্রায় এই ক্যাফেতে তার প্রিয় ডিশ খেতে আসতো। সেদিন হঠাৎ করেই পা হচকে পড়ে যাওয়ার ভান করে ফুটন্ত গরম খাবার প্রবীরের কোলে ফেলে দেয় রানা। এরপর আবার সেটা ধোয়ার নাটক করে এক মুখ জল নিয়ে প্রবীরের কোলে কুলকুচি করে ঢেলে দেয়। প্রবীরের যে পা নেই এই নির্মম সত্যটা তাকে মনে করিয়ে দিয়েই খোঁচানোর জন্যই রানা ইচ্ছে করে এসব করেছিল। সেদিন ইশিকা রেগে গিয়ে বলেছিল, তুমি যে এগুলো ইচ্ছে করে করছো তা আমরা সবাই জানি, কি পাও এসব করে? কিন্তু এই চরম সত্যটাও অগ্নি বসুর কাছে গোপন করল ইশিকা। সে উল্টো বানিয়ে বলল, রানাদা বড় দাদার মতো আমাদের খেয়াল রাখত, মাঝে মধ্যেই আমাদের খোঁজ খবর নিতে আসতো। অগ্নি বসু জিজ্ঞেস করল, ওকে কি কেউ মারতে পারে বলে আপনার মনে হয়? ইশিকা মনে মনে ভাবল, সে নিজেই তো রানাকে কতবার খুন করতে চেয়েছে, এমনকি একবার চাকু হাতে নিয়ে সবার সামনে চেঁচিয়ে বলেছিল, তুমি একদিন আমার হাতেই মরবে রানাদা। কিন্তু বাস্তবে সে অগ্নিবসুকে শুধু বলল, আমি ঠিক জানি না তো। সব শেষে অগ্নিবসু ডাকল স্থানীয় ডিএম দেবিকা বাবুকে। দেবিকা হলো রাধিকার বড় দিদি। ওদের বাবা মারা যাওয়ার পর থেকে এই দেবিকাই তার বাকি দুই বোনকে মায়ের মতো আগলে রেখেছে। দেবিকাকেও অগ্নিবসু একই প্রশ্ন করল, তবে একটু ঘুরিয়ে। অগ্নিবসু জিজ্ঞেস করল, এসপি রানা কি একটু বেশি কথা বলতেন? দেবিকা বলল, জানি না, আমি তো কখনো গুনে দেখিনি। অগ্নিবসু তখন জিজ্ঞেস করল, আচ্ছা ব্রাদার ইন ল হিসেবে উনি কেমন মানুষ ছিলেন? দেবিকার প্রশ্নের জবাবে দেবিকার মনে পড়ে গেল সেদিনের সেই ঘটনার কথা। সেদিন সকালবেলা ও নিজের ছেলে অলি আর রাধিকার মেয়ে রাহিকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছিল। এমন সময় রান্নাঘরে এসে রানা নিজের মোবাইলে একটা ছবি বের করে দেবিকাকে দেখিয়ে বলল, শুনলাম তোমরা সবাই কেরালা যাচ্ছ, আচ্ছা এই ভদ্রলোকও কি তোমাদের সাথেই যাচ্ছেন? মোবাইলের ছবিতে দেবিকা দেখতে পেল তার স্কুলের সহকর্মী নিলয়ের সাথে তার একটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। রানা আসলে দেবিকার ছেলে অলির সামনেই ছবিটা দেখিয়ে তাকে ছোট করতে চাইছিল। দেবিকা পরিস্থিতি বুঝতে পেরে বাচ্চাদের ধমক দিয়ে রান্নাঘর থেকে বের করে দিল। তখন রানা হাসতে হাসতে দেবিকাকে সাবধান করে দিয়ে চলে গেল। মূলত এই ছবিটা নিয়েই সে প্রায়ই দেবিকাকে ব্ল্যাকমেল করত। কিন্তু এসব কথা মনে চেপে রেখে দেবিকা অগ্নিবসুকে বলল, আমাদের নিজেদের ফ্যামিলির মতোই রানাদা সব সময় আমাদের আগলে রাখত। অগ্নিবসু জিজ্ঞেস করল, কেউ কি ওনাকে মারতে চাইছিল? দেবিকা মনে মনে ভাবল, সেই তো নিজেই রানাকে মারার জন্য সুপার কিলার নিয়োগ করেছিল। তবে মুখে সে অগ্নিবসুকে বলল, পুলিশদের তো অনেক শত্রু থাকে, রানাদারও হয়তো তেমন কেউ ছিল। সব জিজ্ঞাসাবাদের পর এসপি রানার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। অগ্নিবসু মনে মনে ভাবল, এই তিন বোনের দেওয়া উত্তরের সাথে বাস্তব ঘটনার তো কোনো মিল নেই। এদিকে বডি নিয়ে যাওয়ার সময় বাইরের ভিড়ের মধ্য থেকে স্টেশন মাস্টার সিকান্দার চিৎকার করে ইশিকার দিকে আঙুল তুলে বলল, ওই যে খুনি, ও পালিয়ে যাচ্ছে, ওকে ধরুন। সিকান্দারের এমন আচরণের কারণ হলো, সেদিন ক্যাফেতে চাকু হাতে রানাকে মেরে ফেলার হুমকি দেওয়ার সময় সিকান্দার রানার সাথেই ছিল। সেদিন দেবিকা বিদেশ থেকে প্রবীরের জন্য কৃত্রিম পা বা প্রস্থেটিক লেগ আনার কথা বলছিল, আর সেই সময় রানা এবং সিকান্দার এসে প্রবীরের অক্ষমতা নিয়ে চরম ঠাট্টা তামাশা শুরু করে। তখন ইশিকা রেগে গিয়ে রানাকে বলেছিল, তোমার জন্যই তো প্রবীরের আজ এই অবস্থা, তোমাকে বারণ করেছিলাম না ওকে রাতে নিয়ে না যেতে? এরপরই সে চাকু নিয়ে রানাকে মেরে ফেলার হুমকি দেয়। সেদিন তার বোনেরা কোনোমতে আটকে না রাখলে হয়তো তখনই একটা অঘটন ঘটে যেত। এদিকে থানায় বড়বাবু এসে অগ্নিবসুকে জিজ্ঞেস করলেন, রানার বডিটা এখনো কেন ছাড়ছে না? একটা সুইসাইড কেসের পোস্টমর্টম করতে কতদিন সময় লাগে অগ্নি? তিনি আরও বললেন, ওদিকে স্টেশন মাস্টার সিকান্দার গোটা টাউনে রটিয়ে নাড়াচ্ছে যে ইশিকাই নাকি রানাকে মার্ডার করেছে। তুমি বরং এই কুহেলি থানার সমস্ত পুলিশদের জন্য একটা মেন্টাল থেরাপি ক্যাম্পের ব্যবস্থা করো। অন্য এক দৃশ্যে দেখা যায় রাধিকার মেয়ে রাহিকে খাওয়াচ্ছিল দেবিকা। সেটা দেখে দেবিকার মনে পড়ে গেল আগের একটা সুন্দর স্মৃতির কথা। সেদিন ইশিকার ক্যাফেতে ওরা সবাই মিলে দারুণ আনন্দ করেছিল। প্রবীর সবাইকে একটা ট্রিট দিয়েছিল। সেখানে রানা এবং দেবিকার স্বামীও উপস্থিত ছিলেন। আসলে সেদিনের ফুটবল ম্যাচে প্রবীর ম্যান অফ দ্য ম্যাচ হয়ে একটা কাপ পেয়েছিল। ডিএম প্রতীক প্রবীরকে বলেছিল, সিএম নিজে ফোন করে আমার কাছে তোমার নাম্বার চেয়েছেন, নেক্সট ভিজিটে উনি তোমার সাথে দেখা করতে চান। এই আনন্দের মাঝে প্রবীর আরও একটা সুখবর দিয়ে বলল, মুম্বাই কেটিএফসি ক্লাব থেকে আমাকে কন্ট্যাক্ট করেছে।
খবরটা শুনে যখন সবাই আনন্দে আত্মহারা, রানা তখন ভেতরে ভেতরে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। সে হঠাৎ বলে উঠল, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, এসএসপি স্যার আর আমাদের পুরো পুলিশ টিম প্রবীরের সাথে ছবি তোলার জন্য ওয়েট করছে। চলো প্রবীর, আমাদের এক্ষুনি যেতে হবে। ঈশিকা তখন বাধা দিয়ে বলল, এত রাতে? কাল যেও। কিন্তু রানা কারোর কথা না শুনে একরকম জোর করেই প্রবীরকে সাথে নিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় প্রবীর বলেছিল, রানাদা, আজ তুমি একটু বেশি ড্রিঙ্ক করেছ, গাড়িটা বরং আমি চালাই। কিন্তু রানা তা শোনেনি। এর কিছুক্ষণ পরই ঈশিকার কাছে ফোন আসে যে রানার গাড়ি ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছে। প্রবীর মারাত্মক চোট পেয়েছে এবং তার পা দুটো কেটে বাদ দিতে হয়েছে। ডাক্তাররা তাকে ইমিডিয়েটলি হসপিটালে আসতে বলেছেন। অতীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার কথা ভেবে আজ রাধিকা ভীষণ কষ্ট পেল। বর্তমানে রাস্তায় সিকান্দার অনবরত ঈশিকাকে ফলো করে যাচ্ছিল। ভয় পেয়ে ঈশিকা তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে। সে রাধিকাকে বলে, ওই সাইকো সিকান্দার আমাকে সমানে ফলো করছে। সবাই জানে রানা সুইসাইড করেছে, কিন্তু ও আমাকে খুনি বানিয়েই ছাড়বে। তখন রাধিকার বাড়ির কাজের মেয়েটি বড় অদ্ভুত দৃষ্টিতে ঈশিকার দিকে তাকিয়ে রইল। রাধিকা ঘরের ছুকি ছুরিগুলো একটা রুমালে বেঁধে গুছিয়ে রাখতে লাগলো। বলল, এগুলো তো আর এখন কাজে লাগবে না, তাই রেখে দিই। ডিএসপি অগ্নিবসু যখন পুলিশ স্টেশন থেকে বেরোচ্ছিল, তখন দেখা গেল এক হুডি পরা অজ্ঞাত পরিচয় ব্যক্তি আড়াল থেকে তার উপর কড়া নজর রাখছে। পরদিন সকালে এসপি রানার জন্য একটি স্মরণ সভার আয়োজন করা হলো। সবাই রানার স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানাচ্ছিল। সেই সভায় সিকান্দার বলল, ১৯ তারিখে রানার সাথে আমার শেষ দেখা হয়েছিল। সেদিনও মারাত্মক খুশি ছিল। যেহেতু সেদিন ওর অ্যানিভার্সারি ছিল, তাই বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবে, এই নিয়ে আমাদের কথাও হয়েছিল। ঠিক তখনই অগ্নিবসু উঠে দাঁড়িয়ে বলল, সিকান্দার বাবু, আপনাকে আমরা পুলিশ কাস্টাডিতে নিচ্ছি, কারণ রানা মারা যাওয়ার আগে আপনি ওর সাথে লাশ দেখা করেছিলেন। এসপি রানা ১৯শে ফেব্রুয়ারি সন্ধে ৭টা থেকে ৭:৩০টার মধ্যে খুন হয়েছেন। অগ্নিবসু রাধিকাকে ডেকে বলল, পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। ডক্টররা কনফার্ম করেছেন যে এসপি রানাকে প্রথমে একটা মোটা দড়ি জাতীয় কিছু দিয়ে গলা টিপে মারা হয়েছে, আর তারপর ঠিক একই রকম একটা মোটা নাইলনের দড়ি দিয়ে ওর মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে পুরো বিষয়টাকে আত্মহত্যা বলে মনে হয়। আচ্ছা, ১৯ তারিখে সন্ধে ৭টা নাগাদ আপনারা কি কি করছিলেন? রাধিকা বলল, আমি একটা মরা পাখি কাটছিলাম। দেবিকা বলল, আমার সেদিন বাড়িতে পুলিশ ভেরিফিকেশন আফটার পার্টি ছিল, তাই আমরা ডিনারে প্ল্যান করছিলাম। যদিও ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন রাতে দেবিকা হুডি পরে নিজের জিপের ডিকিতে রহস্যজনক কিছু একটা লুকাচ্ছিল। ঈশিকা অগ্নিকে বলল, আমি আমার ক্যাফেতে রান্না করছিলাম। অথচ আমরা দেখতে পাই সেদিন সন্ধে ৭টা থেকে ৭:৩০টার মধ্যে ঈশিকা মুখ ঢাকা দিয়ে থানায় গিয়েছিল। কথা শেষ করে ঈশিকা অগ্নিকে বলল, আমাকে এবার বেরোতে হবে, ক্যাফেতে কিছু কাজ আছে। অগ্নি বলল, আমিও তো ওদিকেই যাচ্ছি, চলো তোমাকে ড্রপ করে দিই। ঈশিকার অনিচ্ছা সত্ত্বেও সে অগ্নির গাড়িতে উঠতে বাধ্য হলো। যাওয়ার পথে অগ্নি বলল, এসপি রানা একটা বড় স্মাগলার গ্যাংকে ধরেছিল, হতে পারে ওরাই রিভেঞ্জ নিতে ওনাকে মেরেছে। ঈশিকা তখন মনে মনে ভাবল, সেদিন রানা যখন ওর ক্যাফেতে ফেভারিট ডিশ নিতে এসেছিল, তখন ঈশিকা ইচ্ছে করেই সেই খাবারে ইঁদুর মারার বিষ বা র্যাট কিলার মিশিয়ে দিয়েছিল। এদিকে থানায় লকআপে বসে সিকান্দার পুলিশকে বলল, সেই বিষাক্ত খাবার খেয়ে রানা টানা ৩ দিন হসপিটালে ভর্তি ছিল। সবাই জানে ওই খাবারে র্যাট কিলার ছিল এবং ব্লাড টেস্টের রিপোর্টেও তা প্রমাণিত। ওই ঈশিকাই রানাকে খুন করেছে। আসলে প্রবীরের কোলে একটু গরম স্যুপ পড়ে যাওয়ায় বলে ঈশিকা সেদিন সন্ধেবেলায় আমার কোয়ার্টারে চলে এসেছিল। রানা তখন আমার সাথেই ছিল। ওখানে এসে ঈশিকা রানাকে জুতো পেটা পর্যন্ত করেছিল। ঠিক তখনই থানার বড়বাবু এসে কেসের আপডেট জানতে চাইলেন। অগ্নিবসু বলল, এসপি রানার ধরা কোনো ক্রিমিনাল এই খুনটা করেনি স্যার। কোনো পেশাদার ক্রিমিনাল খুন করে সেটাকে সুইসাইড দেখানোর ফালতু চেষ্টা করবে না। মোস্ট প্রবাবলি এটা খুনির জীবনের প্রথম ক্রাইম। আর সুইসাইড নোটটাও ফেক, কেউ মারা যাওয়ার সময় টাটা লিখে যায় না। এসপি রানা খুনিকে চিনতেন, তাই তিনি এই অ্যাটাকটা এক্সপেক্ট করেননি। কোনো চেনা বন্ধু বা আত্মীয়ই এই মার্ডারটা করেছে। সিকান্দার আড়াল থেকে কান পেতে সব কথা শুনছিল। বড়বাবু চলে যাওয়ার পর অগ্নির কেবিনে ঢুকে সিকান্দার বলল, রানার ফ্যামিলি এই মার্ডারটা করেছে। অগ্নি বলল, ফ্যামিলি বলতে তো আপনি ঈশিকার কথা বলছেন। সিকান্দার এবার মাথা নেড়ে বলল, না, আমি মিসেস ডিএম মানে দেবিকার কথা বলছি। একদিন রাস্তায় দেবিকার গাড়ির ভেতরে দেবিকা আর রানার মধ্যে তুমুল ঝামেলা হয়েছিল। সেদিন রাস্তায় দেবিকা গাড়ি থেকে চলে যাওয়ার পর সিকান্দার যখন রানাকে তাদের ঝামেলার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তখন রানা রাগ সামলাতে না পেরে দেবিকাকে সরাসরি ক্যারেক্টারলেস বা চরিত্রহীন বলেছিল।
এদিকে বর্তমানে দেবিকার স্বামী ডিএম প্রতীকবাবু বলছিলেন, রানার তো হাজারটা শত্রু, পুলিশ কাকে ছেড়ে কাকে খুঁজবে বলো তো? ও কত কত ক্রিমিনালকে অ্যারেস্ট করেছে, তারা কি জেল থেকে বেরিয়ে চট করে চুপচাপ বসে থাকবে? প্রতীকের কথা শুনে দেবিকার মনে পড়ে গেল সেদিনের ডাইনিং টেবিলের একটি ঘটনা। সেদিন খাবারের টেবিলে সে প্রায় প্রতীকের কাছে ধরা পড়ে যাচ্ছিল। রানাদা সবার সামনে দেবিকার স্কুলের সহকর্মী নিলয়ের নাম তুলে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এমনকি দেবিকার ফোনটা কেড়ে নিয়ে সে নিলয়কে ফোনও লাগিয়ে দেয়। প্রতীক তখন ওখানেই বসা ছিল। দেবিকা চরম অস্বস্তিতে পড়ে কোনো মতে ফোনটা কেড়ে নিয়ে কথাটি ঘুরিয়ে দেয়। এরপর প্রতীক দেবিকাকে জানালো, আমি 4 দিনের একটা অফিসিয়াল কাজে দিল্লি যাচ্ছি, কাজ শেষ হতে যদি দেরি হয় তাহলে ফোন করে জানিয়ে দেব। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই হুডি পরা রহস্যজনক লোকটা দেয়ালের আড়াল থেকে উকি মেরে ওদের সব কথাবার্তা মন দিয়ে শুনছে। এরপর ডিএসপি অগ্নি বসু আবার রাধিকার সাথে কথা বলতে গেল। অগ্নি বসু জিজ্ঞেস করল, আপনার বোনেদের সাথে এসপি রানার সম্পর্ক কেমন ছিল? রাধিকা বলল, খুব ভালো ছিল। অগ্নি বসু তখন বলল, কিন্তু সিকান্দার তো দাবি করছে ইশিকা নাকি এসপি রানাকে খুন করেছে। ইশিকা নাকি একবার রানার ওপর মারাত্মক অ্যাটাকও করেছিল, এমনকি সিকান্দারের সামনেই সে এসপি রানার গালে জুতো মেরেছিল। এগুলো শুনে কি খুব মধুর ভাই বোনের সম্পর্ক বলে মনে হচ্ছে আপনার? অগ্নির কথা শুনে রাধিকার মনে পড়ে গেল সেদিনের সেই রাতের কথা। সেদিন রাত্রে রানা ভীষণ রেগে বাড়ি ফিরেছিল। কি হয়েছে জিজ্ঞেস করতে যাওয়ায় উল্টো রাধিকাকে অমানসিক মারধর করেছিল সে। রাধিকা এখন বুঝতে পারল তাহলে ইশিকার সেই জুতো মারার কারণেই সেদিন রানা অতটা ক্ষিপ্ত হয়ে বাড়ি ফিরেছিল। তবে মনের কথা লুকিয়ে অগ্নিবসুর সামনে কথা ঘুরিয়ে রাধিকা বলল, সিকান্দারের মাথা ঠিক নেই অফিসার। কুহেলির সবাই জানে যেদিন থেকে ওর বউ ওকে ছেড়ে চলে গেছে সেদিন থেকে ওর মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ও যাকে তাকে সন্দেহ করে এবং রাস্তাঘাটে মারধরও করে। পাশে থাকা কনস্টেবল হরিণ হাতি সায় দিয়ে বলল, ম্যাডাম একদম ঠিক কথা বলেছেন, রাস্তাঘাটে ওকে প্রায়ই লোকেদের সাথে মারামারি করতে দেখা যায়। অগ্নিবসু রাধিকাকে পরবর্তী প্রশ্ন করল, এসপি রানাকে 19 তারিখে আপনি শেষ কখন দেখেছিলেন? রাধিকার মনে পড়ে গেল সেদিন ডিউটিতে যাওয়ার সময় সে কত আনন্দ করে রানাকে একটা দামি ঘড়ি গিফট করেছিল। কিন্তু ঘড়িটা দেখেই রানার প্রথম প্রশ্ন ছিল, এত টাকা তুমি কোথায় পেলে? রাধিকা বলেছিল, সারা বছর ধরে অল্প অল্প করে জমিয়েছি। রানা তখন গম্ভীর হয়ে বলেছিল, শোনো, আমাকে না জানিয়ে সারা বছর ধরে এভাবে টাকা সরাবে না, কেমন? এরপর ঘড়িটা হাতে নিয়ে সে চলে যায়। অগ্নিবসু বলল, কিন্তু মৃত্যুর সময় তো ওনার হাতে কোনো ঘড়ি ছিল না। রাধিকা উত্তর দিল, সেই সকালে বেরোনোর পর রানা আর বাড়িতে ফেরেনি। এরপর সে নিজের মোবাইলে থাকা ঘড়িটার একটা ছবি অগ্নিবসুকে দেখালো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই দেবিকার গাড়ির ড্রয়ারে রানার সেই নিখোঁজ ঘড়িটা রাখা রয়েছে। হয়তো সেদিন গাড়ির ভেতরে তর্কাতর্কির সময় রানা ওটা ফেলে চলে গিয়েছিল, নাকি দেবিকাই রানাকে মেরে ঘড়িটা নিজের কাছে রেখে দিয়েছে, তা নিয়ে রহস্য ঘনীভূত হলো। এদিকে দেবিকা যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন রাস্তায় সেই শার্প শুটার ননী গোপালকে দেখতে পেল। এই ননী গোপাল এখন দেবিকার কাছে 20 লাখ টাকা ডিমান্ড করে ব্ল্যাকমেল করছে। টাকা না দিলে সে ডিএসপি অগ্নির কাছে গিয়ে সব সত্যি ফাঁস করে দেবে বলে হুমকি দিয়েছে। অন্যদিকে সেদিন রাতে ডিএসপি অগ্নি বসু নিজের বাড়িতে কারোর একটা ছায়া দেখতে পেল, কিন্তু অন্ধকারের কারণে লোকটাকে তা সে স্পষ্ট বুঝতে পারল না। পরিস্থিতি জটিল দেখে দেবিকা ওদের হোমস্টেতে সবাইকে দেখা করতে বলল। সেখানে রাধিকা আর ইশিকাও এসে পৌঁছল। রাধিকা এসেই ভয়ার্ত গলায় বলল, দিদি, অগ্নি কিন্তু ইশিকাকেই রানার খুনি ভাবছে। ইশিকা, তুই নাকি রানাকে সেদিন জুতো মেরেছিলি, তাও আবার সিকান্দারের সামনে। অবশ্য আমি অগ্নিকে বলেছি সিকান্দারের মাথা ঠিক নেই। রাধিকা আরও যোগ করল, অগ্নি কিন্তু রানার সেই মিসিং ঘড়িটার ব্যাপারেও জিজ্ঞেস করছিল। এই কথা শুনে দেবিকা ভেতরে ভেতরে একটু ভয় পেয়ে গেল, কারণ ঘড়িটা তো এই মুহূর্তে তারই গাড়িতে রয়েছে। রাধিকা এবার বোনেদের জিজ্ঞেস করল, তোরা কি কখনো চেয়েছিলি রানা মরে যাক? ওরা দুজনেই একসাথে উত্তর দিল, কখনোই না। তখন রাধিকা আবার বলল, তাহলে এমন কাউকে কি তোরা চিনিস যে চাইতো রানা মরে যাক? ইশিকা আর দেবিকা কেবল একে অপরের দিকে তাকিয়ে রইল, মুখে কিছু বলতে পারল না, কারণ ওরা দুজনেই তো কোনো না কোনো সময় রানাকে মারার চেষ্টা করেছিল। কিন্তু ওরা কেউই জানে না যে স্বয়ং রাধিকাই মনে মনে রানাকে শেষ করতে চেয়েছিল।
দেবিকার মনে পড়ে গেল পুরনো এক ঘটনা। সেদিন সে নিজেই রানার গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। তারপর রানা গাড়ি নিয়ে বেরোলে সে নিজের গাড়ি নিয়ে রানার পিছু নিয়েছিল। একটা বিপজ্জনক টার্নিং পয়েন্টে এসে রানার গাড়ি মারাত্মক অ্যাক্সিডেন্টও করে, কিন্তু আশ্চর্যের বিষয় রানার কিচ্ছু হয়নি। রানা যেন এক অমর মানুষ, কোনোভাবেই যেন তাকে কাবু করা যাচ্ছিল না। অন্যদিকে থানায় অগ্নিবসু কনস্টেবল হরিণকে বলল, এত বড় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো যাতে প্রবীরের দুটো পাই কেটে বাদ দিতে হলো, অথচ এসপি রানার একটা অ্যান্টিসেপটিক লাগানোরও প্রয়োজন হলো না। ব্যাপারটা ভারী অদ্ভুত না? ইশিকার মোটিভ কিন্তু এখানে সবচেয়ে স্ট্রং। কনস্টেবল হরিণ বলল, কিন্তু স্যার, রানার মতো অত বড় একটা মৃতদেহ একার পক্ষে তুলে সিলিংয়ে ঝোলানো কোনো মহিলার পক্ষে সম্ভব নয়। হতে পারে ওর সাথে খুব স্ট্রং কেউ একজন ছিল। অগ্নিবসু তখন হরিণকে নির্দেশ দিল, রানা সিংহের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যারা ওটা সারিয়েছিল সেই মেকানিকদের ডেকে পাঠাও। হরিণ সেই মেকানিককে থানায় নিয়ে এলে সেই পুলিশকে জানালো, প্রথমবার যখন রানা স্যারের গাড়িটা এসেছিল তখন ওটার ব্রেক জ্যাম হয়েছিল। অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে মাঝে মধ্যে এমন ব্রেক জ্যাম হয়, কিন্তু দ্বিতীয়বার যখন গাড়িটা আসে তখন ব্রেকের সবকটা তার কেউ একজন কেটে কুচি কুচি করে দিয়েছিল। মেকানিক চলে যাওয়ার পর অগ্নিবসু হরিণকে বলল, এসপি রানার মার্ডার হলো 19শে ফেব্রুয়ারি, আর তার ঠিক 1 মাস আগে কেউ একজন তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। হরিণ, ফুড পয়জনিংয়ের জন্য রানার যে ব্লাড টেস্ট হয়েছিল সেই রিপোর্টের একটা কপি জলদি জোগাড় করো, আর আমি ইশিকার সাথে একবার কথা বলতে চাই, ওকে ডাকো। এদিকে দেবিকা সেই শার্প শুটার ননী গোপালকে দেওয়ার জন্য 15 লাখ টাকার একটা চেক পাঠিয়েছিল, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানান ডিএম প্রতীকবাবুর সাইন ছাড়া এই মোটা অঙ্কের চেক তারা অ্যাপ্রুভ করতে পারবে না। দেবিকা এখন মহা বিপদে পড়েছে, কারণ ওদিকে লোকটা তাকে সমানে ব্ল্যাকমেল করে যাচ্ছে। দেবিকার এই চিন্তিত ভাব দেখে ইশিকা জিজ্ঞেস করল, কিসের 15 লাখ টাকা রে দিদি? দেবিকা আসল সত্যটা এড়িয়ে গিয়ে বানিয়ে বলল, আরে না, অলির জন্য একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করছি, তারই টাকা। সেদিন ইশিকার আসল কথাটা এড়িয়ে যাওয়ার কারণ ছিল রাধিকা তখন ওদের সামনেই দাঁড়িয়েছিল। এরপর দেবিকা আর ইশিকা নির্জন এক ঝিলের ধারে গিয়ে দেখা করল। সেখানে আগুন জ্বালিয়ে দেবিকার রানার সেই নিখোঁজ ঘড়িটা এবং ইশিকা ইঁদুর মারার বিষের রেড কালারের শিশিটা পুড়িয়ে ধ্বংস করে দিল, যাতে পুলিশের হাতে কোনো প্রমাণ না থাকে। ওরা নিজেদের মধ্যে বালাবলি করল, সেদিনও তো আমরা এই ঝিলের ধারেই মিট করেছিলাম। পরের দৃশ্যেই সিনেমার ফ্ল্যাশব্যাকে পুরনো এক রাতের ঘটনা দেখানো হয়। সেদিন ইশিকা চুপি চুপি একটা চাকু হাতে নিয়ে রানাকে খুন করার উদ্দেশ্যে তার ঘরে ঢুকেছিল, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে দেবিকাও রানাকে মারার জন্য আগে থেকেই সেই ঘরে ঢুকে বসে আছে। তবে শেষ পর্যন্ত দুজনের কেউই রানাকে মেরে উঠতে পারেনি। মানুষ খুন করা কি আর এতই সহজ? রানাকে মারতে না পেরে তারা ঘর থেকে বেরিয়ে এই ঝিলের ধারেই এসে বসেছিল। সেখানে দুজনেই একে অপরের কাছে স্বীকার করেছিল যে তারা রানাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। সেদিনই দেবিকা নিলয়ের সাথে তার গোপন সম্পর্কের কথা ইশিকাকে জানিয়েছিল। দেবিকা বলেছিল, নিলয় হলো সে যে স্কুলে পড়ায় সেখানকারই একজন টিচার। ছেলে অলি যখন হোস্টেলে চলে যায়, দেবিকা তখন একা হয়ে খুব ভেঙে পড়ে। সেই কঠিন সময় নিলয় তাকে মেন্টাল সাপোর্ট দেয় এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু রানা কোনোভাবে সেই খবর জেনে যায় এবং ওদের একটা ঘনিষ্ঠ ছবি জোগাড় করে দেবিকাকে প্রায়ই ব্ল্যাকমেল করতে শুরু করে। দেবিকা ইশিকাকে আরও বলেছিল, রানাদা আসলে চায় আমি আর তুই আমাদের নিজেদের জীবন নিয়ে এতটাই জর্জরিত আর অশান্তিতে থাকি যাতে রাধিকার ওপর ওর অত্যাচারের কথা ভাবার সময়টুকু আমরা না পাই। তখন ইশিকা বলেছিল, তাহলে কি আমরা দুজনে একসাথে ওকে মারব? বর্তমানে দাঁড়িয়ে ওদের সেদিনের সেই কথাগুলো খুব মনে পড়ছিল। দেবিকা ইশিকাকে চিন্তিত মুখে বলল, শার্প শুটার ননী গোপাল কিন্তু এখনও আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। ওদিকে রাত গভীর হলেও ডিএসপি অগ্নিবসু এখনো বাড়ি যায়নি। সে কনস্টেবল হরিণকে বলল, আমি সিকান্দারের সাথে একবার কথা বলতে চাই। যে যে দিনগুলোতে এসপি রানাকে মারার চেষ্টা করা হয়েছিল সেই দিনগুলোতে বিশেষ কিছু ঘটেছিল কিনা তা হয়তো সিকান্দার জানে। ওরা দুজনে তক্ষুনি সিকান্দারের কোয়ার্টারে গেল কথা বলার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখল কোয়ার্টারের মেন দরজায় তালা ঝুলছে। এত রাতে সিকান্দার কোথায় গেল? চারপাশ খুঁজেও সিকান্দারের কোনো সন্ধান পাওয়া গেল না। এদিকে ইশিকা আর দেবিকা গেল সেই শার্প শুটার ননী গোপালের সাথে দেখা করতে, তাকে 15 লাখ টাকা দেওয়ার জন্য। কিন্তু ননী গোপাল সাফ জানিয়ে দিল তার পুরো 20 লাখ টাকাই চাই। ইশিকা রেগে গিয়ে বলল, কাজটা তো ঠিকঠাক করতে পারোনি, তার উপর আবার পুরো 20 লাখ টাকা চাইছো? ঠিক করে তো একটা গুলিও চালাতে পারো না, হাতের কোনো নিশানা নেই, আবার এসেছে 20 লাখের ডিমান্ড করতে। ননী গোপাল তখন নিজের সাফাই দিয়ে বলল,
সেদিন ওই রানা আর সিকান্দার হঠাৎ করে নাচতে শুরু করেছিল, তাই আমার টার্গেট মিস হয়ে গিয়েছিল। আসলে সেদিন হয়েছিল কি, সিকান্দার তার বউ পালিয়ে যাওয়ার দুঃখে মদ্যপাপ অবস্থায় কাঁদছিল, আর রানা তাকে সান্ত্বনা দিয়ে বলছিল, দুঃখ করিস না, ইশিকার সাথে আবার তোর বিয়ে দিয়ে দেব। সেই আনন্দের চোটে সিকান্দার রানার হাত ধরে নাচতে শুরু করে, আর ঠিক তখনই ননীগোপাল গুলি চালালে তাদের নাচের কারণে টার্গেট মিস হয়ে যায় এবং গুলিটি গিয়ে সোজা ঘরের দেয়ালে গেঁথে যায়। অতিরিক্ত নেশার ঘোরে রানা বা সিকান্দার কেউই সেদিন টের পায়নি যে ওটা গুলির আওয়াজ ছিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় অগ্নিবসু সিকান্দারের কোয়ার্টারের দেয়ালে গেঁথে থাকা সেই গুলিটি লক্ষ্য করল, যেটিকে সাধারণ একটা পেরেক ভেবে সিকান্দার এতদিন ভরে তার ওপর টর্চ লাইট ঝুলিয়ে রাখত। অগ্নিবসু দেওয়ালে গুলি দেখে চমকে উঠে হরিণকে বলল, ফরেন্সিক টিমকে এক্ষুনি এখানে ডাকো। হরিণ অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু স্যার, সিকান্দারকে মারতে কেউ গুলি করতে যাবে কেন? অগ্নিবসু বলল, রানা কি প্রায়ই এখানে আসতো? হরিণ বলল, হ্যাঁ স্যার, প্রায়ই আসতো। অগ্নিবসু তখন নিশ্চিত হয়ে বলল, তার মানে সিকান্দারকে নয়, রানাকে মারার জন্যই এই গুলিটা চালানো হয়েছিল। কুহেলিতে কার কার কাছে লং রেঞ্জ রাইফেল আছে, জলদি তার খোঁজ নাও। ফ্ল্যাশব্যাংকের আরেকটি দৃশ্যে দেখা যায় রানা সিংহের পিঠে হঠাৎ প্রচণ্ড খিঁচ ধরেছে। সে তীব্র ব্যথায় চেঁচিয়ে রাধিকাকে একটা পেন বাম মানে ব্যথানাশক মলম নিয়ে আসতে বলল। ওদিকে রাধিকা তখন সুযোগ বুঝে রান্নাঘরের পেছনের সিঁড়িতে ইচ্ছে করে নারকেল তেল ছড়িয়ে দিচ্ছিল, যাতে সেখানে পা পিছলে পড়ে রানার কোনো বড় ক্ষতি বা মৃত্যু হয়। কাজটি শেষ করে রাধিকা আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। যথারীতি নিচতলায় নামতে গিয়ে সিঁড়ির তেল পিছলি পা পিছলে ধপাস করে পড়ে গেল রানা। রাধিকা মনে মনে খুশি হয়ে তাড়াতাড়ি সেখানে ছুটে এলো, কিন্তু এসে দেখল রানা দিব্যি উঠে দাঁড়িয়ে আছে। রানা উল্টো হাসি মুখে বলল, আরে, পিঠের ব্যথাটা এতক্ষণ খুব জ্বালাচ্ছিল, কিন্তু সিঁড়ি থেকে পড়ে গিয়েই ওটা এক ঝটকায় একদম ঠিক হয়ে গেল। কিন্তু সিঁড়িটা এত তেল ঢেলে রেখেছো কেন? জলদি ওগুলো মুছে পরিষ্কার করো। বর্তমানে থানায় বসে অগ্নিবসু হরিণকে বলল, হরিণ, রানাকে মারার জন্য 22 LR বোল্ট অ্যাকশন রাইফেল ইউজ করা হয়েছিল। কুহেলিতে এই রাইফেল কার কার নামে রেজিস্টার্ড আছে সেই লিস্ট জলদি আমার টেবিলে আনো। হরিণ দীর্ঘশ্বাস ফেলে বলল, একেই বলে ভাগ্যের পরিহাস স্যার। রানা স্যারকে লং রেঞ্জ রাইফেল দিয়ে শ্যুট করার চেষ্টা করা হয়েছিল, অথচ রানা স্যার নিজে লং রেঞ্জ রাইফেল শুটিংয়ে গোল্ড মেডেলিস্ট ছিলেন। এমনকি উনি মাঝে মধ্যে কলকাতায় যেতেন এই শুটিংয়ের ক্লাস নিতে। পরের দিন সকালে সিকান্দার নিজে থেকে অগ্নির সাথে দেখা করতে থানায় এলো। দেয়ালে ঝোলানো যে জিনিসটাকে সে এতদিন সাধারণ পেরেক ভেবেছিল ওটা আসলে একটা তাজা বুলেট, এই সত্য জানতে পেরে সিকান্দারের ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। সে অগ্নিবসুর কাছে বারবার নিজের জন্য পুলিশ প্রোটেকশন চাইতে লাগলো, কিন্তু অগ্নিবসু তাকে থামিয়ে দিয়ে বলল, আরে মশাই, আপনাকে নয়, এসপি রানা স্যারকে মারার চেষ্টা করা হয়েছিল ওটা দিয়ে। এসপি রানা আপনার বাড়িতে শেষ কবে গিয়েছিলেন মনে করে বলুন তো? সিকান্দার ঠিকঠাক মনে করতে পারল না, আমতা আমতা করে বলল, হয়তো 15ই ফেব্রুয়ারি হতে পারে স্যার। পরের দৃশ্যে দেখা যায় রাধিকা রান্নাঘরে নিজের জন্য চা বসাচ্ছিল। ঠিক তখনই তার বাড়ির কাজের মেয়েটি এসে বলল, দিদি, আজ তোমার জন্য স্পেশাল কফি বানিয়ে এনেছি। এখন থেকে এই বাড়িতে কফি বানালে তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না, কোনো বকাও খেতে হবে না। এরপর ওরা দুজনে মিলে শান্তিতে কফি খেতে শুরু করলো। রানার মৃত্যুর পর বাড়ির পরিবেশ যে অনেকটাই হালকা হয়েছে তা এই দৃশ্যেই স্পষ্ট। ওদিকে থানার ভেতরে অগ্নিবসুকে বড়বাবু আবার ফোন করে কেসের প্রগ্রেস জানতে চাইলেন। অগ্নিবসু বলল, না স্যার, মার্ডার ওয়েপনটা এখনো উদ্ধার করা যায়নি, তবে তদন্তে খুব ইম্পর্টেন্ট একটা লিড পাওয়া গেছে। এদিকে রাধিকা বাড়ির পুরনো স্টোর রুমে গিয়ে তার সেই সমস্ত চাকু, ছুরি আর মাংস কাটার কাটারি একটা বড় ট্রাঙ্কের ভেতর লুকিয়ে রাখছিল, যা দিয়ে রানা তাকে জোর করে পাখি কাটাতো। তার অনুগত কাজের মেয়েটিও তাকে এই কাজে সাহায্য করছিল। ঠিক তখনই ট্রাঙ্কের ভেতর গোছানোর সময় একটি ঝুড়ির মধ্যে হলুদ রঙের একটা মোটা নাইলনের দড়ি দেখতে পেল কাজের মেয়েটি। সে দড়িটা হাতে নিয়ে রাধিকাকে জিজ্ঞেস করল, দিদি, তুমি এই দড়িটা এখানে লুকিয়ে রেখেছ? উল্লেখ্য, এসপি রানার লাশের পাশে হলুদ চিরকুট পাওয়া গিয়েছিল এবং ময়না তদন্তের রিপোর্টে নাইলনের দড়ির কথা বলা হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই দেবিকার মোবাইলে তার স্বামী ডিএম প্রতীক বাবুর ফোন এলো। প্রতীক ফোন করে দেবিকাকে গম্ভীর গলায় বলল, দেবিকা, তুমি এক্ষুনি কোনো কথা না বাড়িয়ে সোজা রাধিকার বাড়ির দিকে যাও। ডিএম প্রতীক দেবিকাকে ফোনে জানালেন যে এসএসপির সূত্র মতে রানাকে লং রেঞ্জ রাইফেল দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল এবং পুলিশ সেই বুলেটটি খুঁজে পেয়েছে। তাই রানা সিংহের পরিবার, বিশেষ করে রাধিকা ও তার মেয়ে রাহি, চরম বিপদে পড়তে পারে। দেবিকা কাল বিলম্ব না করে ইশিকাকে সাথে নিয়ে রাধিকার বাড়ির দিকে রওনা হলো। পথে সে শার্প শুটার ননীগোপালকে ফোন করে কুহেলি ছেড়ে পালিয়ে যেতে বলল, কিন্তু ননীগোপাল সাফ জানিয়ে দিল টাকা না নিয়ে সে পালাবে না। সে আরও এক
বিস্ফোরক তথ্য দিল। সেদিন সে অন্য কোনো রাইফেল নয়, স্বয়ং রানা সিংহেরই রাইফেল চুরি করে তাকে শ্যুট করেছিল। এই কথা শুনে দেবিকা ও ইশিকা আঁতকে উঠল, কারণ রাইফেলটি রানার হলে পুলিশ রাধিকাকেই প্রধান সন্দেহভাজন ভাববে। এদিকে থানায় কনস্টেবল হরিণ এসে ডিএসপি অগ্নি বসুকে জানাল, পুরো কুহেলিতে মাত্র 4 জনের কাছে .22 LR রাইফেল আছে, যার মধ্যে 3 জন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার এবং চতুর্থ জন স্বয়ং এসপি রানা সিংহ। অগ্নি বসু তখনই ফোর্স নিয়ে রানা সিংহের বাড়ির দিকে রওনা দিল। সেখানে গিয়ে অগ্নি বসু দেখল রাধিকা উঠোনে সেই হলুদ রঙের দড়িতে কাপড় মেলছে। দড়িটি দেখে অগ্নির সন্দেহ হওয়ায় সে জিজ্ঞেস করল, এই দড়ি আপনি কোথায় পেলেন? রাধিকার কাজের মেয়েটি পরিস্থিতি সামাল দিতে বলল, ওটা আমি এনেছি স্যার। এরপর অগ্নি বসু রানার রাইফেলের খোঁজ করলে রাধিকা সেটি এনে দিয়ে বলল, রানা এটা কখনো ডিউটিতে ব্যবহার করত না, এটা দিয়ে ও কেবল পাখি শিকার করত। অগ্নি বসু রাইফেলটি জব্দ করে থানায় ফেরার পথে হরিণকে বলল, আমি রাইফেলের ফরেন্সিক রিপোর্ট এবং ইশিকার কল লোকেশন রিপোর্টের জন্য ওয়েট করছি, তুমি ফোর্স রেডি রাখো। সেদিন রাতে অগ্নি বসু নিজের বাড়িতে ঢুকে দেখল কে যেন তার পুরো বাড়ি তছনছ করে সব বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক মুখোশধারী ব্যক্তি এসে অগ্নির মাথায় সজোরে আঘাত করে অজ্ঞান করে দিল এবং একটি ফাইল নিয়ে চম্পট দিল। ওদিকে একই রাতে দেবিকা আর ইশিকা রাধিকার কাছে গিয়ে তাদের সমস্ত অপরাধের স্বীকার করল। তারা ভাবল রাধিকা হয়তো তাদের ভুল বুঝবে, কিন্তু রাধিকা তাদের অবাক করে দিয়ে বলল, তুচ্ছ কারণে তোরা ওকে মারতে চেয়েছিস, আর আমি ওর অমানসিক অত্যাচার সহ্য না করে দিনের পর দিন বালিশ হাতে ওর ঘুমন্ত মুখের সামনে দাঁড়িয়ে থেকেছি ওকে শ্বাসরোধ করে মারার জন্য, কিন্তু ভীতু বলে আমি তা পারিনি। পরদিন সকালে কনস্টেবল হরিণের ডাকে অগ্নির জ্ঞান ফেরে। অগ্নি বসু সোজা সিকান্দারকে ধরে আনার নির্দেশ দিলেও পুলিশ গিয়ে সিকান্দারের কোয়ার্টারে তালা বন্ধ পায়। এরই মধ্যে অগ্নির হাতে দুটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আসে। 1, রানার রাইফেলটি সম্প্রতি ব্যবহার করা হয়েছে এবং তাতে গান পাউডারের অবশিষ্টাংশ মিলেছে। 2, খুনের দিন 19 ফেব্রুয়ারি সন্ধে 7:30 থেকে প্রায় 1 ঘণ্টা ইশিকার ফোনের লোকেশন এই পুলিশ স্টেশনেই ছিল। অগ্নি বসু যখন 2 বোনকে অ্যারেস্ট করতে যাবে, ঠিক তখনই এক চা দোকানি এসে তথ্য দেয় যে ননী গোপাল নামের এক লোক ডিএমের স্ত্রী দেবিকাকে ব্ল্যাকমেল করছে। দোকানে ননী গোপালের একটি ছবিও অগ্নিকে দেখায়। অগ্নি বসু চিনতে পারে যে ওটা কলকাতার কুখ্যাত শার্প শুটার। পুলিশ দ্রুত বাজার এলাকায় অভিযান চালিয়ে ননী গোপালকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে ননী গোপাল সব স্বীকার করে বলে, দেবিকা ম্যাম আমাকে রানাকে মারার সুপারি দিয়েছিল, কিন্তু নাচানাচির কারণে সেদিন টার্গেট মিস হয়। তাছাড়া দেবিকা ম্যাম স্কুলের এক টিচারের সাথে প্রেম করতেন। রানা সিংহ তা জেনে ফেলায় দেবিকা ম্যাম সেই লোকটাকে কুহেলি থেকে তাড়িয়ে দেন। বয়ান নেওয়ার পর অগ্নি বসু ননী গোপালকে ছেড়ে দেয়। অন্যদিকে অন্য এক দৃশ্যে দেখা যায় রাধিকা রানার ঘরের সেই চিরকুটের মতো ছোট ছোট লেখা কাগজগুলো আগুনে পুড়িয়ে ফেলছে। হলুদ দড়ি আর চিরকুটের এই রহস্যময় আচরণে প্রশ্ন জাগে, তবে কি খুনি স্বয়ং রাধিকাই? এরই মধ্যে কুহেলি থানায় এক নতুন পুলিশ অফিসারের আগমন ঘটে। অন্যদিকে হরিণ ও তার টিম দেবিকা ও ইশিকাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই খবর পেয়ে রাধিকাও থানায় ছুটে আসে। থানায় অগ্নি বসু ইশিকাকে জেরা করে বলে, আমার কাছে প্রমাণ আছে খুনের দিন আপনি 1 ঘন্টা থানায় ছিলেন। কি করছিলেন তখন? এসপি রানার বডিটা সিলিংয়ে ঝুড়েছিলেন? অগ্নি বসুর এই মারাত্মক অভিযোগ শুনে রাধিকা চিৎকার করে ঘরে ঢুকে বলল, ওরা দুজন কিচ্ছু করেনি অফিসার, ওরা নির্দোষ, দয়া করে ওদের ছেড়ে দিন। রাধিকা যখন বোনেদের বাঁচাতে নিজে সব স্বীকার করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই সেখানে থানার বড়বাবু এসে পৌঁছান। আর ঠিক এখানেই গল্পের কাহিনীতে আসে এক বিরাট এবং অভাবনীয় টুইস্ট, যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। বড়বাবু ঘরে ঢুকেই নির্দেশ দিলেন, অগ্নি বসু, এই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি বন্ধ করো। অগ্নি বসু অবাক হয়ে বলল, কিন্তু স্যার, আমি তো কেসটা প্রায় সলভ করে ফেলেছি, আমাকে আর মাত্র 1 ঘন্টা সময় দিন। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে সেখানে হাজির হলো নিখোঁজ থাকা স্টেশন মাস্টার সিকান্দার। তাকে দেখেই অগ্নি বসু বড়বাবুকে বলল, স্যার, সেদিন রাতে আমার বাড়িতে মুখোশ পরে এই সিকান্দারই অ্যাটাক করেছিল, আমি ওকেই পালাতে দেখেছি, আর ওর পায়ের সেই লাল ফিতে লাগানো জুতোটা আমি চিনেছি। বড়বাবু তখন ঠান্ডা গলায় বললেন, সিকান্দার যা করেছে ওপরের অর্ডার ফলো করেই করেছে। অগ্নি বসু আরও অবাক হয়ে জিজ্ঞেস করল, কার অর্ডার স্যার? বড়বাবু উত্তর দিলেন, স্পেশাল অফিসার সাত্তকী সান্যালের অর্ডারে।
ঠিক তখনই আমরা কুহেলি থানায় প্রবেশ করতে দেখি সেই নতুন অফিসার সাত্তকী সান্যালকে। অগ্নিবসু রেগে গিয়ে তাকে প্রশ্ন করল, আপনি সিকান্দারকে আমার পেছনে লেলিয়ে দিয়েছিলেন কেন? অফিসার সাত্তকী শান্ত গলায় একটি উদাহরণ দিয়ে বললেন, ধরুন আমি আপনার বিবাহিত স্বামী, কিন্তু বিয়ের পর থেকেই আমি আপনার উপর অকথ্য অত্যাচার করি, গালাগাল করি। কিছুদিন পর হঠাৎ আমার লাশ পাওয়া গেল। এখন এই মার্ডার কেস সলভ করার দায়িত্ব কি আইনত আপনার উপর দেওয়া উচিত? অগ্নিবসু বিরক্ত হয়ে বলল, কি সব আজে বাজে কথা বলছেন আপনি? সাত্তকী তখন পকেট থেকে একটি ছবি বের করে অগ্নির সামনে ধরে বললেন, দেখুন তো, এই ছবিতে এসপি রানার সাথে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটি আপনি কিনা? পাশে থাকা বড়বাবু তখন আসল সত্যটা ফাঁস করে বললেন, এসপি রানা সিংহ যখন কলকাতা একাডেমিতে শুটিংয়ের ক্লাস নিতে যেতেন তখন তুমি ওনার ব্যাচেই ছিলে অগ্নি। তোমাদের মধ্যে তো বেশ ভালোই আলাপ ছিল, নাকি ওটা গভীর প্রেম ছিল? বড়বাবু আরও যোগ করলেন, অগ্নিবসু, তোমার সমস্ত ইনভেস্টিগেশন এখানেই বরখাস্ত করা হলো এবং তোমাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হচ্ছে। তুমি তোমার কেস ফাইলটা অফিসার সাত্তকীর কাছে হ্যান্ডওভার করো, কারণ এসপি রানা সিংহ মার্ডার কেসে এখন তুমিই প্রধান সন্দেহভাজন বা প্রাইম সাসপেক্ট। অগ্নির আসল পরিচয় আর এই চাঞ্চল্যকর তথ্য শুনে কনস্টেবল হরিণ তো পুরো হাঁ হয়ে গেল। থানায় উপস্থিত বাকি সবাইও চরম বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ল। অফিসার সাত্তকী অগ্নিবসুর দিকে তাকিয়ে শেষ প্রশ্নটি ছুড়ে দিলেন, অগ্নিবসু, সরকারি রেকর্ড অনুযায়ী আপনি 20 ফেব্রুয়ারি এই কেসের দায়িত্ব নিয়ে কুহেলিতে এসেছিলেন। তাহলে 19 ফেব্রুয়ারি অর্থাৎ খুনের দিন সন্ধেবেলায় আপনি কুহেলিতে কি করছিলেন? ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে আমাদের নিয়ে যাওয়া হয় 19 ফেব্রুয়ারির সেই কাল রাত্রিতে। সেদিন রাতে রানা সিংহ যখন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল তখন রাস্তার মাঝখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বারবার হর্ন বাজায়, কিন্তু কুয়াশাচ্ছন্ন রাস্তায় সেই রহস্যময় ব্যক্তিটি এক চুলও নড়েনি। রানা বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে যখন সেই মানুষটির মুখোমুখি হয় তখন তার চোখে মুখে এক চরম আতঙ্কের ছাপ ফুটে ওঠে। রানা যেন নিজের মৃত্যুকে সামনে দেখতে পায়। আর ক্যামেরা ঘুরে যেতেই আমরা দেখতে পাই সামনে কালো হুডি পরে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে রয়েছে স্বয়ং ডিএসপি অগ্নিবসু। আর এখানেই এক চরম রহস্য আর থ্রিলিং মোড়ে এসে এই সিজনটি শেষ হয়ে যায়। এসপি রানাকে সত্যি অগ্নিবসু মেরেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র, তা হয়তো আমরা জানতে পারব এই সিজনের আগামী সিজনে। বন্ধুরা, কুহেলি থানার এই টান টান রহস্যে ঘেরা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। এসপি রানার আসল খুনি কে বলে আপনার মনে হয়? রাধিকা, দেবিকা, ইশিকা, নাকি স্বয়ং ডিএসপি অগ্নিবসু? আপনাদের মতামত জানতে আমরা উন্মুখ হয়ে আছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।